অস্ট্রেলিয়া। গাড়ি থেকে নেমে প্রায় দৌড়ে হসপিটালে প্রবেশ করল আরভান। চেহারায় ভয়ের ছাপ, হৃদস্পন্দন যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে এমন অবস্থা মনে হচ্ছে। দৌড়ানোর ফলে হাঁপিয়ে গিয়েছে, যার ফলে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ও, কিন্তু তাও পা থামছে না। দৌড়ে সোজা সাইকোলজিস্ট ওয়ার্ডের দরজা খুলল ও। দরজা খুলতেই সিটে চোখ বন্ধ করে শুয়ে থাকা মানুষটিকে দেখতে পেল। এতক্ষণে যেন জান ফিরে পেয়েছে আরভান। ধীর পায়ে কেবিনে প্রবেশ করে মানুষটির সামনে গিয়ে দাঁড়ায় ও। আরভান, এত জেদি কেন তুমি সুইটি? বারণ করা সত্ত্বেও কেন বারবার একই কাজ করো? হতাশ কণ্ঠে। আরভান আর কিছু বলবে তার আগেই ডক্টর মাহিন প্রবেশ করে কেবিনে। আরভান, ডক্টর ও। চিন্তিত হয়ে। মাহিন, ডোন্ট ওয়ারি আরভান, প্রতিবারের মতো ঘুমের ঔষধ দিয়েছি, ঘুমাচ্ছে। মাহিনের কথায় আরভান কিছুটা স্বস্তি বোধ করে। আরভান, থ্যাংক ইউ। মাহিন, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে যাবে, তখন তুমি ওকে নিয়ে যেতে পারো। আরভান, হুম। ডক্টর মাহিন বেরিয়ে যেতেই আরভান তারার পাশে গিয়ে বসে পড়ে। তারার হাতের উপর এক হাত রেখে অপর হাতে ওর চুলে মাথায় হাত বুলিয়ে দেয়। আরভান, আমি তোমাকে আমাদের অতীত থেকে দূরে রাখার চেষ্টা করছি, তাহলে তুমি সেই অতীতকে আমাদের বর্তমানে আনার চেষ্টা কেন করছো সুইটি? কেন তোমাকে বুঝিয়েও বুঝাতে পারি না আমি যে আমাদের অতীত আমাদের বর্তমানকে নষ্ট করে দিবে? কেন তুমি বারবার সেই অতীতের দিকে ছুটে যাও? অনেক কষ্টে তোমাকে পেয়েছি, এবার আর হারাতে পারবো না আমি। কাপা কাপা কণ্ঠে। ঘুমের মধ্যেই কপাল কুঁচকে যায় তারার। হাত শক্ত করে মুঠো করে নেয়, যেন কোনো দুঃস্বপ্ন দেখছে ও। কারো শব্দ কানে বাজছে তারার, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে না নামটা কার। চোখের তীব্র আলোর রশ্মি সামনে কাউকে স্পষ্ট দেখতে পারছে না ও। শুধু মনে হচ্ছে কিছু একটা থেকে ও দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে। তারার হাত শক্ত করে ধরে আছে আরভান। যতবারই তারা ট্রিটমেন্টের জন্য আসে এমনটাই হয় ওর সাথে। হঠাৎ চোখ খুলে ফেলে তারা। চোখ লাল হয়ে গেছে, এসি অন থাকা সত্ত্বেও মুখ পুরো ঘেমে গেছে ওর। আরভান, সুইটি, তুমি ঠিক আছো তো? তারার গালে হাত রেখে। এতক্ষণে আরভানকে খেয়াল করল ওঠ। আরভানকে দেখেই তাড়াহুড়ো করে উঠে বসে তারা। তারা, তো তুমি না শহরের বাইরে গেলে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে ফিরলে? অবাক হয়ে। আরভান, হুম, গিয়েছিলাম। আর সেই সুযোগে তুমি সাইকাইট্রিস্টের কাছে চলে এলে? আরভানের কথায় তারা মাথা নিচু করে নিল, তারপর আমতা আমতা করে বলতে শুরু করল। তারা, তুমি জানলে কিভাবে আমি এখানে এসেছি? আরভান তারার কথায় শব্দ করে হাসল, তারপর বলল, আরভান, আমি তোমার থেকে দূরে থাকলেও আমার দৃষ্টি সর্বদা তোমার উপরেই থাকে সুইটি। তারা, তুমি আমার পেছনে আবার গার্ড লাগিয়েছ, তাই না? রেগে দাঁড়িয়ে। আরভান, বাসায় যাব, চলো। দাঁড়িয়ে। তারা, আগে আমার প্রশ্নের উত্তর দাও। আরভান, তোমার খিদে লেগেছে? তারা, একটু, কিন্তু আমার প্রশ্নের উত্তর। আরভান, সামনেই একটা পেস্ট্রি শপ আছে, ওখানের পেস্ট্রি নাকি অনেক টেস্টি। কথা ঘুরানোর চেষ্টা করে। তারা, সত্যি? আরভান, হুম। তারা, তাহলে সময় নষ্ট করছো কেন? তাড়াতাড়ি চলো, পেস্ট্রি আইম কামিং। তারা আরভানের হাত টেনে ওকে নিয়ে চলে গেল। আরভান ভালো করেই জানে কিভাবে তারার মাইন্ড চেঞ্জ করতে হয়, আর আজকেও এই টেকনিকটাই ইউজ করেছে ও। কিছুক্ষণ পর সোফার একপাশে আরভান আর তারা বসে আছে, আর অপর পাশে আরভানের ফুপি রুবা। তারা অপরাধীদের মতো মাথা নিচু করে রেখেছে যখন থেকে ফিরেছে বাসায়। রুবা, আরভান যেটা বলছে সেটা কি সত্যি মামনি? তারা, আম্মু, আমি তো। রুবা, তুমি আমাকে বলে বেরিয়েছিলে যে
তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছ কিন্তু তুমি আমাকে মিথ্যা বলে আবারও একা সাইকাইট্রিস্টের কাছে গিয়েছ? তারা আম্মু আমি শুধু আমার জীবনের যে মুহূর্তগুলো ভুলে গিয়েছি সেটা মনে করার চেষ্টা করছিলাম। আমতা আমতা করে রুবা ওহ আচ্ছা তো কি মনে করতে পেলে তুমি? মনে এসেছে কিছু? রুবার কথায় মাথা নাড়িয়ে না বলল তারা। রুবা উঠে এবার তারার পাশে গিয়ে বসল, তারপর ওর হাত নিজের হাতে নিয়ে বলতে শুরু করল। রুবা তোমার কি নিজের আম্মুর কথায় বিশ্বাস নেই মামুনি? আমরা তো তোমাকে বলেছি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য তোমার স্মৃতির কিছু অংশ মুছে গেছে। তারা কিছু অংশ না আম্মু, সব কিছু। রুবা তোমার কি মনে হয় আমি কি তোমাকে মিথ্যা বলবো? তারা আম্মু আমি এটা বুঝাতে চাইনি। আমি শুধু। রুবা শুধু কি? তারা আচ্ছা সরি তো। আর এমন করব না। মুখ গোমরা করে রুবা প্রমিস হাত এগিয়ে দিয়ে। তারা প্রমিস। রুবা গুড গার্ল। আচ্ছা মামুনি আরমানও তো তোমার সাথে বেরিয়েছিল তাই না? তাহলে ও কোথায়? ওর তো কালকে পরীক্ষা। আরমানের নাম শুনে হোঁচকিয়ে যায় তারা। আর আরভান রেগে যায়। আরভান কি? আরমান জানতো? তারা না 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 আরমান তো ওর ফ্রেন্ডদের সাথে গিয়েছে। আরভান কোথায় গিয়েছে? তারা ওর পরীক্ষা সামনে তাই গ্রুপ স্টাডি করছে সবাই মিলে। আরভান গ্রুপ স্টাডি? অবাক হয়ে তুমি মজা করছো তাই না সুইটি? আরমান আর স্টাডি ইম্পসিবল। তারা ইম্পসিবল হবে কেন? ও সত্যিই পড়ছে। আমার আর কথা বলতে ইচ্ছা করছে না, আমি আমার রুমে গেলাম কেটে পড়ার জন্য। তারা দৌড়ে উপরে নিজের রুমে চলে গেল। তারা চলে যেতেই আরভান রুবার পাশে এসে দাঁড়াল। আরভান ফুপি, কোনো একদিন যদি ওর সত্যিই সব মনে পড়ে যায় তখন কি করব আমরা? চিন্তিত হয়ে রুবা যতদিন আমি আছি এমনটা হবে না, কথাটা বলে চলে গেলেন উনি। এইদিকে গাড়িতে হাই ভলিউমে গান বাজিয়ে ড্রাইভ করছে আরমান। পাশে আর পেছনের সিটে ওর বন্ধুরা বসে আছে। এক হাত স্টেয়ারিংয়ে আরেক হাতে বিয়ারের ক্যান। মনে হচ্ছে রাত পোহালে পরীক্ষা না ঈদ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্টও। সব বিষয়ে বেখালি আরমান। আরভানের থেকে সম্পূর্ণ বিপরীতে আরমানের ক্যারেক্টার। আরভান সবসময় ভেবেচিন্তে সব কাজ করে কিন্তু আরমান আগে কাজ করে পরে ভাবে। গাড়ি সোজা হিলস ক্লাবের সামনে এসে থামল। আরমানের বন্ধুরা আগে নেমে ক্লাবের ভিতরে চলে যায়। আরমান গাড়ি থেকে নেমে ওর হাতের ক্যানটা পা দিয়ে কিক মেরে ফালায়, যেটা সোজা অন্য একটা গাড়িতে গিয়ে পড়ে। আরমান সেদিকে খেয়াল না করে ক্লাবের দিকে পা বাড়ায়। ক্লাবে ঢুকতে নিলেই দুইজন গার্ড ওর পথ আটকায়। আরমান কি হলো? গার্ড সরি স্যার, কিন্তু আরভান স্যারের অর্ডার, আপনাকে ক্লাবে ঢুকতে দেওয়া যাবে না। আরমান কি? চেঁচিয়ে চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল। গার্ড সরি। আরমান সিরিয়াসলি? আমি এই ক্লাবের মালিক আর তুমি আমার রাস্তা আটকাচ্ছ? আমি তোমাদের জব থেকে বের করে দিব। গার্ডরা মাথা নিচু করে আছে। ওদের চুপ থাকতে দেখে আরমান আবারও বলে, আরমান ওকে, আমি শেষবার বলছি আমার পথ ছাড়ো। গার্ডরা তাও ওর পথ আটকিয়ে আছে। আরমান এবার নিজের জ্যাকেটের হাতা গুজতে গুজতে বলে, আরমান ওকে ফাইন্ড। তোমরা আমাকে ভিতরে যেতে দিবে না তাই তো? এক কদম দু কদম করে পিছাচ্ছে। আমিও আরমান খান রোহান, সব প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। পিছাতে পিছাতে আচমকা আরমান দৌড় দেয় ভিতরে, কিন্তু কাজ হল না। গার্ডরা ওকে ধরে ফেলে। আরমান ছাড়ো আমাকে, তোমাদের দেখে নিব। গার্ডরা আরমানেকে বাইরে নামিয়ে দিয়ে আবারও নিজেদের পজিশনে গিয়ে দাঁড়ায়।
আরমান নিজের জ্যাকেট ঠিক করতে করতে গার্ডদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে শুরু করে, আরমান, এটা দুর্নীতি। আমি তোমাদের ছোট বশ হই, কিন্তু তোমরা শুধু ভাইয়ের কথা শুনো। দেখে নিব তোমাদের। নাক ফুলিয়ে পেছনে থেকে কারো হাসার শব্দ পায় ও। ওর উপর কেউ হাসছে ভেবেই রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল আরমানের। রেগে পেছনে ঘুরতেই দেখে মানুষটি আর কেউ নয়, ওর চির চেনা একমাত্র শত্রু। আরমান, তুমি? সুহানা নিজের হাসি থামিয়ে আরমানের সামনে এসে দাঁড়ায়। সুহানা আহারে, যখন নিজেরই প্রপার্টি থেকে তাকে বের করে দেওয়া হয় কতটা অসহায় অনুভব করে সে ব্যক্তি। টিচ করে। আরমান আগুনে ঘি ঢালতে চলে এসেছে। বিড়বিড় করে, কি চাই তোমার? চেঁচিয়ে। সুহানা, আমার গাড়ির হেডলাইট ভেঙে এখন জিজ্ঞেস করছো কি চাই আমার? রেগে। আরমান, মানে? সুহানা ওইদিকে তাকান, গাড়ির দিকে ইশারা করে। আরমান গাড়ির দিকে তাকাতেই দেখে ও যে গাড়ির উপর ক্যান ফেলেছিল সেই গাড়িটা। গাড়িটার একটা হেডলাইট ভেঙে গেছে। সবচেয়ে বড় কথা হলো গাড়িটা অন্য কারো নয়, সুহানার। আরমান, কি প্রমাণ আছে যে এটা আমি করেছি? আমি করিনি। নিজেকে ডিফেন্ড করে। সুহানা, প্রমাণ পুলিশ এসে বের করে নিবে। দু হাত বুকে গুজে শয়তানি হাসি দিয়ে। আরমান, পুলিশ? অবাক হয়ে। এরই মধ্যে পুলিশের গাড়ির সাইরেন শুনতে পায় ওরা। আরমান এত তাড়াতাড়ি চলেও আসলো। আতঙ্কিত হয়ে আরমান সুহানার দিকে তাকাতেই দেখে ওর মুখে শয়তানি হাসি। মনে হচ্ছে এই সুযোগের অপেক্ষাতেই ছিল ও। আরমান, দুনিয়াটা দুর্নীতি দিয়ে ভরে গেছে। বিড়বিড় করে। রাত 2টা বাজে। আরমান বসে আছে পুলিশ স্টেশনে। বারবার দরজার দিকে তাকাচ্ছে ও। কখন আরভান আসবে আর কখন ও বের হতে পারবে এখান থেকে। আরমানকে এখানে আনার পরই আরভানকে কল করেছে ইন্সপেক্টর। রাত পোহালে পরীক্ষা, অথচ ও এখন পুলিশ স্টেশনে বসে আছে ও। হয়তো পৃথিবীতে ওই একমাত্র মানুষ যার সাথে এমন ট্র্যাজেডি ঘটেছে। গাড়ি থামার শব্দ হতেই বুঝে যায় আরমান যে আরভান চলে এসেছে। দাঁড়িয়ে যায় ও। আরভান ওর লয়ারকে নিয়ে এসেছে। ওর পেছনেই তারা। তারাকে দেখেই আরমান ওর পাশে চলে যায়। আরমান, সিস্টার, তারা এসব কিছু কিভাবে হলো? ফিসফিসিয়ে। আরমান, অনেক লম্বা ঘটনা, বাসায় গিয়ে আরামসে বলবো। কিন্তু আগে আমাকে এখান থেকে বের করো। তারা সেটা তো আরভান করছেই। কিন্তু আগেই বলে রাখছি, আরভান অনেক রেগে আছে, তাই সাবধানে। তোমার সাথে সাথে আমাকেও বকা শুনতে হবে। কারণ আমিও মিথ্যা বলে তোমার হেল্প করেছি। আরমান তোমাকে কিছুই বলবে না, তাই অযথা এত চিন্তা করো না। কারণ আরভান ভাইয়ের কাছে তোমার 7 খুনও মাফ। চিন্তা তো আমাকে নিয়ে। চিন্তিত হয়ে। তারা ডোন্ট ওয়ারি ব্রাদার। আমার জন্য 7 খুন মাফ হলে তোমার জন্য আমি একটা খুন তো মাফ করাতেই পারি। দুষ্টু হেসে। আরমান, দ্যাটস লাইক মাই সিস্টার। লয়ারের সাথে কিছু কথা বলার পর পুলিশ আরমানকে নিয়ে যেতে বলে। আরমান তো মহা খুশি, কিন্তু হঠাৎ আরভানের রাগভর্তি চোখের দিকে তাকাতেই ওর খুশি উধাও হয়ে যায়। গাড়িতে বসে আছে 3 জন। সামনে আরভান গাড়ি চালাচ্ছে আর পেছনে তারা আর আরমান বসে আছে। এতক্ষণে মুখ থেকে একটা শব্দও বের করেনি আরভান। কিন্তু এখন আর চুপ থাকল না ও। আরভান, তোর জন্য আজকে আমি আমার লাইফে প্রথমবার পুলিশ স্টেশনে কদম রেখেছি। আর একটা মিথ্যা কথা মুখ থেকে না বের করে সব ঘটনা খুলে বল। আরমান ভাই, আমি আসলেই কিছু করিনি। ওই টিকটিকি সুহানা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে। প্রতিশোধ নিয়েছে। নাক ফুলিয়ে
আরভান সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমাকে এটা বল যে তুই তো গ্রুপ স্টাডি করতে গিয়েছিলি ফ্রেন্ডদের বাসায়, তাহলে ক্লাবের সামনে পৌঁছালি কিভাবে? ম্যাজিক করে? আরভানের কথায় চুপসে যায় আরমান। উত্তর দিবে ভেবে পাচ্ছে না ও। তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কথার মাঝেই বলতে শুরু করে, তারা আরে তুমি নিজের জিজ্ঞাসাবাদ তো কালকেও করতেও পারবে। আমার অনেক ঘুম পেয়েছে, তাড়াতাড়ি বাসায় চলো, আর আরমানেরও তো কালকে পরীক্ষা, ও তো রেস্ট প্রয়োজন। আরমান হ্যাঁ, আমার তো অনেক ঘুম পাচ্ছে। কথাটা বলেই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে আরমান। আরভান জোরে নিঃশ্বাস ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। বাসায় পৌঁছেই নিজের রুমে চলে আসে তারা। বারান্দার থাই আর পর্দা খোলা থাকায় সম্পূর্ণ চাঁদের আলো রুমে ছড়াচ্ছে তারা চাঁদটার দিকে মুখ ফিরিয়েই শুয়ে পড়ে। বাংলাদেশ। বাগানের ঠিক মাঝেটি টেবিল রাখা, যেটা ছোট ছোট কালারফুল মোম আর অনেকগুলো ছবি দিয়ে সাজানো। ছবিগুলো শবনমের, সাথেই ছোট্ট একটা কেক রাখা, যেটাতে হ্যাপি বার্থডে মেরি জান লিখা। ঘড়িতে ঠিক 12টা বাজতেই চোখ দুটো বন্ধ করে ফু দিয়ে ক্যান্ডেলটা নিভিয়ে দিল আধার। তারপর চোখ বন্ধ অবস্থাতেই স্থির কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে মেরি জান। কথাটা বলতে শ্বাস আটকে আসছিল ওর। ঠোঁটে হাসি, কিন্তু চোখে বিষণ্ণতা শূন্য অনুভূতি। পাশ থেকে ভায়োলিনের স্নোবলটা হাতে নিল আধার। আধার, এটার জন্য শপিং মলে কতটা ঝগড়া করেছিলে তুমি আমার সাথে, মনে আছে তোমার শবনম? হেসে, আমি তো ভুলিনি, আর আমি জানি তোমারও মনে আছে। জানো, যখন তোমার থেকে দূরে ছিলাম এভাবেই একা একা তোমার বার্থডে সেলিব্রেট করতাম, আর ভাবতাম যখন তোমার কাছে ফিরব এতগুলো সারপ্রাইজ দিব তোমাকে যে তুমি কখনো ভুলতে পারবে না। এটা করব ওটা করব, তোমার সব বার্থডে যেগুলোতে আমি তোমার পাশে ছিলাম না সবগুলো একসাথে করব। তোমার লাইফের সবচেয়ে মেমোরেবল বার্থডে হবে আমার সাথে এটা। কিন্তু আমি তো চলে এসেছি, তাহলে তুমি কেন দূরে চলে গেলে? কেন বারবার আমার সাথেই এমন হয়? তোমার দিকে এক কদম বাড়ালে কেন তোমাকে 4 কদম দূরে সরিয়ে নেওয়া হয়? চাইলেও কেন তোমাকে দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, জড়িয়ে ধরতে পারি না, বলতে পারি না ভালোবাসি? কেন? প্লিজ ফিরে আসো মেরি জান। আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে। প্রতিটা মুহূর্ত মনে হয় ধীরে ধীরে মরে যাচ্ছি আমি। কাপা কাপা হাত একটা ছবির উপর রাখে আধার। চোখ বেয়ে পানি পড়ছে ওর, আর সে পানির ফোঁটাগুলো ছবির উপর পড়ছে। আধার, যতবার আমরা আলাদা হয়েছি ততবারই ভাগ্য আবার আমাদের মিলিয়েছে, আর আমার বিশ্বাস এবারও ভাগ্য আমাদের মিলাবেই। আর যদি ভাগ্য না মিলায় তাহলে আমি নিজেই তোমাকে খুঁজে নিব, কারণ আমি জানি তুমি বেঁচে আছো। আমার নিঃশ্বাস চলছে, তার মানে পৃথিবীর কোনো তুমিও নিঃশ্বাস নিচ্ছ। তুমি আমাকে ফেলে যেতেই পারো না। আমাকে অনেক ভালোবাসো তুমি। আমার জন্য তুমি মৃত্যুর সাথেও লড়াই করতে পারো। একা ফেলে যেতে পারো না তুমি আমায়। একটু অপেক্ষা করো শুধু, খুব শীঘ্রই তোমাকে খুঁজে বের করব আমি। খুব শীঘ্রই। মাথাটা ছবির উপর রেখে চোখ বন্ধ করে ফেলেও। অস্ট্রেলিয়া। ভোর 4টা বাজে, অথচ চোখে ঘুমই আসছে না তারার। অদ্ভুতভাবেই চোখ থেকে পানি বেয়ে পড়ল ওর। তাড়াতাড়ি উঠে বসে তারা। গালে হাত দিয়ে দেখে পানি। অবাক হয় ও। মনে বিষণ্ণতা ছেয়ে যাচ্ছে হঠাৎ। এতক্ষণ তো ভালোই ছিল ও, তাহলে হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মনে হচ্ছে কাছের কেউ কষ্টে আছে, তার কষ্ট ও অনুভব করতে পারছে। তারা হঠাৎ এমন অস্থির লাগছে কেন? মন খারাপ লাগছে, কান্না আসছে বিনা কারণে।
মনের মধ্যে কেমন যেন শূন্য শূন্য অনুভূতি হচ্ছে। কারো কথা বড্ড মনে পড়ছে, কিন্তু কার? অস্থির হয়ে বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসে তারা। চাঁদটা ধীরে ধীরে মিশে যাচ্ছে আকাশে। রাস্তাও পুরো খালি। সকালেই বরফ পড়েছিল, সে বরফ দিয়ে এখনো রাস্তা ভর্তি। হালকা কুয়াশা চারদিকে। অসম্ভব সুন্দর লাগছে চারপাশ। ঠান্ডা আবহাওয়া, সুন্দর পরিবেশ, যে কেউ দেখলে তার মন ভালো হয়ে যাবে, কিন্তু তারার কেন মন ভালো হচ্ছে না? কুয়াশার মতো ওর মনেও বিষণ্ণতা ছেয়ে গেছে, কেন বুঝতে পারছে না ও। তারা সবসময় ওর মন খারাপ হলে চাঁদের সাথে কথা বলে, কারণ ও মনে করে চাঁদ পুরো পৃথিবী ঘুরে, তাই ওর মনের কথাও হয়তো পৌঁছে দিবে তার কাছে, যার জন্য ওর মন খারাপ হয়। আজও এর ব্যতিক্রম হল না। চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করল তারা, তারা তুমি তো পুরো পৃথিবী ঘুরো, সবাইকে দেখো, সবকিছু দেখো। তুমিই বলো কেন মাঝে মধ্যে এমন অনুভূতি হয় আমার? কেন মনের মধ্যে এত শূন্যতা, খালি খালি অনুভব হয়? আমার মতো কি আরও কেউ আছে যার মনে এমন ঝড় বইছে? আমার মতোও কি এমন কেউ আছে যার মনে বিষণ্ণতা শূন্য অনুভূতি কাজ করছে? তার অবস্থাও কি আমার মতো, নাকি আমিই একাট বিষণ্ণ মনে? তারা আকাশেই তাকিয়ে আছে, হঠাৎ ওর চোখে ভোরের তারা পড়ে। এটা আধারের মাঝে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, তাই তারার এটা অনেক প্রিয়। তারা এই একটা জিনিসই আমার মন ভালো করতে যথেষ্ট। ঠোঁটে হাসি ফুটিয়ে বাংলাদেশ। এক হাত দিয়ে জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বাসায় প্রবেশ করে আধার। পুরো বাড়ি অন্ধকার, আশেপাশে কিছুর দিকে খেয়াল না দিয়েই নিজের রুমের উদ্দেশ্য পা বাড়ায় ও। রুমে এসেই রুমের লাইট অন করে আধার। লাইট অন করতেই দেখতে পায় ওর মা বসে আছে সোফায়, টেবিলে খাবার সাজিয়ে। আধার, মা তুমি ঘুমাওনি? মুন, আমার ছেলে এত রাত অবধি ঘরের বাইরে, এমন অবস্থায় আমার চোখে ঘুম কিভাবে আসবে? আধার, চিন্তার কি আছে, আমি ঠিক আছি। মিথ্যা হাসার চেষ্টা করে মুন, তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না আধার। মা হই আমি তোমাকে তোমার থেকেও ভালো জানি আমি। মুনের কথা শুনে আধার গিয়ে মুনের কোলে আধশোয়া হয়ে মাথা রাখে। আধার, মা আমি আর পারছি না, নিজেকে সামলাতে পারছি না আমি। এত খোঁজার পরেও পাচ্ছি না ওকে, তাহলে কি ওকে আর খুঁজে পাব না আমি? মুন, অবশ্যই পাবে আধার, আমরা সবাই চেষ্টা করছি ওকে খোঁজার। আজ নয়তো কাল অবশ্যই খুঁজে পাব ওকে। আধারকে শান্ত করতে করতে, আধার, আমি এত চেষ্টা করছি তবুও কেন আমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে? মুন, চেষ্টা কখনো ব্যর্থ হয় না আধার, হয়তো তুমি চেষ্টাটা ভুল জায়গায় করছো। আধার মুনের কথা শুনে উঠে বসে, তারপর বিস্ময় দৃষ্টিতে জিজ্ঞেস করে, আধার মানে? মুন, প্রথম থেকে শুরু করো, ভাবো সবকিছু কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। তোমার উত্তরের মাঝেই আছে। আধারকে বোঝানোর চেষ্টা করে। মুনের কথা শুনে সবকিছু আবার প্রথম থেকে ভাবতে শুরু করে আধার। কিন্তু সব ভাবার পর শুধু একটাই উত্তর মাথায় আসে ওর। বিস্মিত কণ্ঠে বলে ও, আধার, অস্ট্রেলিয়া। খাদের কিনার থেকে তুলে এনে পুলিশ অফিসার শবনমের লেহেঙ্গার উড়োনাটা আধারের হাতে দেয়। আধার, এটা তো উড়োনাটা নিয়ে। ইন্সপেক্টর, এটা খাদের কিনারে পড়েছিল, অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হয়তো গাড়ির সাথে ভিতরের মানুষও। আধার নোহ উড়োনাটা শক্ত করে ধরে বসে পড়ল। ওর শরীর যেন জমে গেছে, গলা থেকে শব্দ বের হচ্ছে না যে কিছু বলবে। নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। সব কিছু একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন লাগছে।
মনে হচ্ছে এখনই ঘুম ভেঙে যাবে আর দুঃস্বপ্নটা শেষ হয়ে যাবে। আধার এসব কিছু মিথ্যা, সব মিথ্যা, চোখ বন্ধ করে বিড়বিড় করছে। রাজ ভাই সামলা নিজেকে। আধারকে সামলানোর চেষ্টা করে। চোখ বন্ধ করে বিড়বিড় করছে আধার। হঠাৎ ওর চোখের সামনে ভেসে ওঠে আরভানের বাসায় ও যে কাগজগুলো দেখেছিল, পাসপোর্ট, ভিসা, আরও কত কিছু। চোখ খুলে ফেলে আধার। আরভানের প্ল্যান ওর কাছে স্পষ্ট হয়ে উঠেছে এখন। আধার এই অ্যাক্সিডেন্ট মিথ্যা, সব সাজানো প্ল্যান। দাঁড়িয়ে, ইন্সপেক্টর আপনি কি বলছেন মিস্টার রেজওয়ান? আধার, আমি ওর প্ল্যান বুঝে গেছি। এগুলো সব ও আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য করেছে। রাজ, মানে কি বলছিস তুই? বুঝিয়ে বল। আধার সবাইকে বুঝিয়ে বলে যে ও আরভান আর একটা মেয়ের নামের পাসপোর্ট আর কিছু কাগজপত্র দেখেছিল। সে মেয়ের ফেক পাসপোর্ট হয়তো শবনমের জন্য করেছিল ও। ইন্সপেক্টর, আপনি ফ্লাইটের তারিখটা আর সময়টা দেখেছিলেন? আধার, হ্যাঁ, অস্ট্রেলিয়ার ফ্লাইট সকাল 10টার। ইন্সপেক্টর, তাহলে তো আমাদের কাছে সময় খুব কম। এখন সকাল 7টা আর এখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমাদের দ্রুত যাওয়া উচিত। আধার পুলিশ সহ দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যায়। 9টার মধ্যেই পৌঁছে যায় ওরা। পুলিশ তার সব অফিসারদের এয়ারপোর্টের প্রতিটি কোনো নজর রাখতে বলেন আর এয়ারপোর্টের রিসেপশনিস্টকেও বলে রাখেন আরভান আর আকাশী নামের কেউ যদি ফ্লাইটের জন্য আসে তাদের খবর দিতে। অস্ট্রেলিয়ার ফ্লাইট 10টায়, অথচ এই সময়ের মধ্যে আরভান পৌঁছায়নি আর না শবনম। কড়াভাবে সারাদিন পাহারা দেয় পুলিশ, কিন্তু এই 2 নামের কেউই আসেনি। আধারের শেষ আশাটাও যেন হারিয়ে যায়। পুলিশও মেনে নেয় যে অ্যাক্সিডেন্ট সত্যিই হয়েছিল। বর্তমানে বারান্দায় দাঁড়িয়ে অতীতের কথাগুলো ভাবছিল আধার। মন ওকে বলেছিল প্রথম থেকে শুরু করতে, তাই ও প্রথম থেকেই সব ক্লু খোঁজার চেষ্টা করছে। দরজায় কড়া পড়তেই ধ্যান ভাঙে আধারের। পেছনে ফিরে দেখে রাজ এসেছে, হাতে কিছু কাগজ। রাজ, তোর পাসপোর্ট আর এটা টিকিট। এগিয়ে দিয়ে। আধার, থ্যাংক ইউ। কাগজগুলো নিয়ে। রাজ ভাই, তুই কি সিউর যে তুই ওখানে গেলে শবনমকে খুঁজে পাবি? না, মানে এত বড় একটা দেশ তুই কোথায় খুঁজবি ওকে, তাও একা? আধার হালকা হাসল রাজের কথা শুনে। তারপর আবার বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আধার, আমি ওকে খুঁজব না, ও নিজেই আমাকে খুঁজে নিবে। আমাদের ডেস্টিনি আমাদের আবারও একে অপরের সামনে আনবে, এটা আমার বিশ্বাস। রাজ, যদি ও ওখানে না থাকে তখন কি করবি? আধার রাজের কথা শুনে ও কিছু বলল না, কারণ এর উত্তর ওর কাছেও নেই। অস্ট্রেলিয়া। ক্লাসে বসে আছে সবাই। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পরীক্ষা। আরমান কিনারের সারির 3 নম্বর বেঞ্চের বসেছে আর সুহানা মাঝের সারির 2 নম্বর বেঞ্চে একদম পাশাপাশি। আরমান সুহানার দিকে তাকিয়ে গত রাতের কথা মনে করছে আর কলমটাকে হাত দিয়ে ঘুরাচ্ছে। ওর মাথায় চলছে অন্য কিছু। সুহানাকে কিভাবে শায়েস্তা করে গত রাতের প্রতিশোধ নেওয়া যায় সে চিন্তা করছে ও। সুহানাও জানে আরমান নিশ্চয়ই কিছু না কিছু করবে, তাই ও সতর্ক হয়ে আছে। কলেজের প্রথম দিন থেকেই দুজনের টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লেগেই আছে। কেউ জানে না যে এই ঝগড়ার সমাপ্তি কোথায় গিয়ে ঘটবে। কিন্তু আর যাই হোক, কারোর চেয়ে কেউ কম না, দুজনের একজনও হার মানতে রাজি না। দেখা যাক আজকে আবার নতুন করে কি ড্রামা হয়। টিচার আসতেই সবাই সোজা হয়ে বসে। সবাইকে প্রশ্ন আর পেজ দেন টিচার, তারপর পরীক্ষা শুরু করেন।
সুহানা খুব সুন্দর করে লিখছে, মনে হচ্ছে সবই কমন পড়েছে ওর, কিন্তু আরমান কখনো ডানে কখনো বামে মাথা ঘুরাচ্ছে বন্ধুদের থেকে হেল্পের জন্য, কিন্তু ওর বন্ধুরা ওর কি হেল্প করে? ওরাই তো আরমানের দিকে তাকিয়ে আছে হেল্পের জন্য। অনেক কষ্টে পরীক্ষা শেষ হয় আরমানের। সবাই খাতা জমা দিয়ে বের হয়ে যায়। সুহানা বিজয়ী হাসি নিয়ে আরমানের সামনে এসে দাঁড়ায়। সুহানা, পরীক্ষা কেমন হলো মিস্টার ফ্লপার? আরমান, ভালোই মিস টপার। হেসে আরমানের হাসি সুহানার কাছে ভালো ঠেকেছে না। নিশ্চয়ই কিছু ঘাপলা করেছে ও, এজন্যই এত খারাপ পরীক্ষা দিয়েও এত খুশিও। সুহানা কথা না বাড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়, ওর পিছু আরমানও চলে আসে। কলেজ থেকে বেরিয়ে নিজের গাড়ির সামনে যায় সুহানা, কিন্তু গাড়িটা দেখে চোখ সাত আসমানে উঠে যায় ওর। সুহানা, এ কি অবস্থা হয়েছে আমার গাড়ির? চেঁচিয়ে সুহানা দ্রুত গাড়ির সামনে যায়। চেনাই যাচ্ছে না যে এটা ওর প্রিয় গাড়িটা। সাদা গাড়িটাকে পুরো রঙিন করে দিয়েছে কেউ। ৬-৭ কালারের রং দিয়ে কার্টুন এঁকেছে পুরো গাড়িতে, তাও যে সে কার্টুন না, একটা কুৎসিত বানর এঁকেছে। সুহানা গাড়ি থেকে এগুলো মুছার চেষ্টা করে, কিন্তু এ রং উঠার মতো না। হঠাৎ নাকে বাজে গন্ধ পায় সুহানা, মনে হচ্ছে গাড়ির থেকেই আসছে। কিছুটা এগিয়ে গাড়ির দরজা খুলে ও, কিন্তু দরজা খুলেই ওর চোখ ছানাবড়া। গাড়ির ভেতরে নোংরা ময়লা রেখে দিয়েছে কেউ, তার দুর্গন্ধই বের হচ্ছে। নাক আঙ্গুল দিয়ে চেপে এক ঝটকায় দূরে সরে আসে ও। রাগে গা জ্বলে যাচ্ছে সুহানার। সুহানা, কে করেছে এই অবস্থা আমার গাড়ির? চেঁচিয়ে সবাই হাসাহাসি করছে, কেউ কিছু বলছে না। কিন্তু এত হাসির মধ্যে আরমানের হাসিটা সুহানার কানে সবার আগে পৌঁছায়। রেগে ও আরমানের সামনে তেড়ে আসে। সুহানা, তুমি করেছ এসব, তাই না? এখনই আমি প্রিন্সিপালের কাছে গিয়ে বলবো তুমি আমার গাড়ির এমন অবস্থা করেছ। আরমান, আরে আমি করেছি? কবে, কখন, কোথায়? কি প্রমাণ আছে তোমার কাছে যে এটা আমি করেছি? আছে কোনো প্রমাণ? সুহানা, সবাই দেখেছে। আরমান, আচ্ছা, কে দেখেছে জিজ্ঞেস করো তো। সুহানা, তোমরা কিছু বলছো না কেন? তোমরা তো এখানেই ছিলে, সব দেখেছ তোমরা, তাহলে চুপ কেন? সবাই চুপ করে আছে। এর মধ্যে কয়েকজন বলে উঠে তারা কিছু দেখেনি। আরমান, দেখলে? সবাই বলছে কেউ কিছুই দেখেনি যে কে করেছে। তাই অযথা আমাকে এসবের মধ্যে টানবে না, আমি ভদ্র ছেলে। ভাব নিয়ে সুহানা, আমি অনেক ভালো করেই জানি তুমি কতটা ভদ্র, এই নাটক আমার সামনে চলবে না। তুমিই করেছ আমার গাড়ির এই অবস্থা। আরমান, আরে আবারও এক কথা। আমি করিনি ওকে। তাছাড়া আমি তো পরীক্ষা দিচ্ছিলাম তোমার সাথেই, তাহলে আমি কিভাবে করব? সুহানা, অত কিছু আমি জানি না। আমি শুধু এতটুকু জানি যে এটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। আরমান, আচ্ছা যাও, মানলাম এটা আমি করেছি, কিন্তু প্রমাণ করবে কিভাবে? দুষ্টু হেসে আরমানের কথা শুনে সুহানা ভাবনায় পড়ে যায়। আসলেই তো কোনো প্রমাণ নেই ওর কাছে। সুহানা, এর প্রতিশোধ আমি নিবি। সুহানার বলার জন্য আর কিছু নেই, তাই রাগ দেখিয়ে চলে যায় ও। আরমান বিজয়ের হাসি দেয় সুহানার যাওয়ার দিকে তাকিয়ে। রুমে বসে আছে তারা। করার কিছুই নেই, তাই বিরক্ত লাগছে ওর কাছে। বাড়ির চার দেয়ালে বন্দি থাকতে একটু ভালো লাগে ওর, কিন্তু এখন বাইরেও যেতে পারবে না। আরভান কড়াভাবে না করে গেছে ওকে বের হতে, তাই আর কোনো কাজ না পেয়ে ফোনে গেম খেলতে শুরু করে ও। তখনই আরভানের কল আসে। তারা হ্যাঁ বলো, মুখ ফুলিয়ে। আরভান, মনে হচ্ছে কেউ অনেক রেগে আছে। তারা ঘরে বন্দি করে রাখলে কে না রাখবে? রেগে আরভান, আচ্ছা, তোমার রাগ ভাঙানোর জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। তারা সত্যি
খুশি হয়ে আরভান হুম। তাড়াতাড়ি চলে আসো, আমি অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি। তারা ওকে, আমি এখনই আসছি। ফোন রেখে দিল। আরভানের কথায় মন ভালো হয়ে গেছে তারার। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে ওঠ। হোটেলের বাইরে গাড়ি থামায় আরজু। আরজু পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। এখানে ওর একটা পেশেন্টের সাথে দেখা করতে এসেছে ও। ভিতরে ঢুকতে ঢুকতে ওর ফোনে কল আসে। আরজু হ্যাঁ বলো। ম্যাম আপনি পৌঁছেছেন? আরজু হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু পেশেন্টের নাম যেন কি ছিল? আরভান চৌধুরী। কিন্তু ম্যাম একটু সাবধানে, লোকটা নাকি সাইকো টাইপ। আরজু ডোন্ট ওয়ারি, আমাদের কাজে তো সাইকোদের ঠিক করা। মজা করে। আরজু ফোন রেখে রিসেপশনে গিয়ে রুম নাম্বার জিজ্ঞেস করে। আরজু আমি একজনের সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্ট ম্যাম উনার নাম? আরজু মিস্টার আরভান। রিসেপশনিস্ট কম্পিউটারে চেক করে দেখে আরভান নামের দুইজন লোক রুম বুক করেছে। রিসেপশনিস্ট কনফিউজড হয়ে যায় আর আরভান চৌধুরীর বদলে আরভান খানের রুম নাম্বার বলে দেয়। রিসেপশনিস্ট ম্যাম উনার রুম নাম্বার 442। আরজু থ্যাংক ইউ। লিফট থেকে বেরিয়ে 442 নাম্বার রুমের দিকে যায় আরজু। রুমের সামনে এসে দরজায় নক করার জন্য ছুতেই দরজা খুলে যায়। মনে হচ্ছে ভেতর থেকে লক করেনি। আরজু দরজাটা খুলে আলতো পায়ে ভিতরে প্রবেশ করে। পা বাড়াতেই রং বেরঙের বেলুন ওর পা স্পর্শ করে। রুমটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরজু ভেতরে ঢুকে ওর পেশেন্টকে খুঁজছে, তখনই ও দেখতে পায় একটা লোক টুলের উপর দাঁড়িয়ে আছে আর তার হাতে দড়ি। লোকটাকে ওভাবে হাতে দড়ি নিয়ে টুলের উপর দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় আরজু। ওর সেক্রেটারির বলা কথাগুলো মনে পড়ে যায়, লোকটা সাইকো। তাহলে কি লোকটা এখানে শুইছে? ভাবছে আরজু। আরভান নিজেই দড়িটা বেঁধেছিল রুমটা সাজানোর জন্য। এখন আর প্রয়োজন নেই, তাই খুলে ফেলছে দড়িটাও। কিন্তু আরভানকে ওভাবে দেখে আরজুর মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও ভাবছে আরভান সুইসাইড করার চেষ্টা করছে। আরজু লোকটা তো আসলেই সাইকো। ও তো এখানে সুইসাইড করার প্রস্তুতি নিচ্ছে। এখন কি করব আমি? কি করে আটকাই লোকটাকে? ঘাবড়ে আরভান উফ, দড়িটা একটু বেশি শক্ত করে বেঁধে ফেলেছি, এখন খুলছেই না। বিরক্ত হয়ে আরভান আরেকটু উঁচু হয়, তখনই আরজু ভয় পেয়ে যায়, এই বুঝি আরভান গলায় দড়ি দিয়ে বসবে। আরজু কিছু না ভেবেই দৌড়ে আরভানের কাছে যায় আর ওর হাত টেনে ধরে। হঠাৎ হাতে টান পড়ায় টুল থেকে পা ফসকে যায় আরভানের। ব্যালেন্স করার জন্য জানালার পর্দা ধরার চেষ্টা করে ও, কিন্তু লাভ হল না, পর্দা সহ পড়ে গেল ও। আরভান নিচে পড়েছে আর ওর উপর আরজু। পর্দাটা ওদের দুজনের উপর পড়ে ওদের ঢেকে ফেলেছে। আরভান মাথায় ব্যথা পেয়েছে, তাই চোখ বন্ধ করে কপাল কুঁচকে ফেলেও। ব্যথাটা খুব জোরে লেগেছে, তাই মাথাটা ঝিম মেরে আছে। আরজুর নাক আর ঠোঁট ঠিক আরভানের বুকে ঠেকে আছে, এক হাত দিয়ে আরভানের হাত শক্ত করে ধরে আছে ও। ভয় চোখ খিচে বন্ধ করে আছে ও। একতো মাথায় ব্যথা পেয়েছে, তার উপর নিজের উপর ভারী কিছু অনুভব করছে আরভান। মাথাটা ডান বাম ঝাঁকিয়ে ঝিম কমিয়ে চোখ খুলে আরভান। ওর মুখে কারো চুল পড়ে আছে। আরভান চুলগুলো নিজের মুখ থেকে সরিয়ে নেয়। স্পর্শ পেয়ে আরজু নিজের মাথা তুলে তাকায় আরভানের দিকে। পর্দার কারণে আবছা আলো ছায়ায় আরজুকে দেখতে পাচ্ছে আরভান। আরজুর চোখে বিস্ময়। এই চোখ দুটোয় আরমানের চোখ আটকে যায়। মনে হচ্ছে চোখ দুটো খুব পরিচিত ওর। স্পর্শটাও ওর কাছে খুব পরিচিত। এমন লাগছে মানুষটি ওর খুব কাছের। মেয়েটির চোখ দেখে একজনের চেহারা ভেসে ওঠে আরভানের চোখে।
অজান্তেই আরভানের হাত আরজুর কপালের বা পাশটায় চলে যায়। হয়তো কিছু একটা দেখার চেষ্টা করছে ও। কিন্তু তখনই হঠাৎ আরজু ভয়ে হন্তদন্ত করে নিজেদের উপর থেকে পর্দাটা সরিয়ে উঠে দাঁড়ায়। আরভানেরও হুঁশ ফিরে আসে। ও নিজেও বুঝতে পারেনি ও কি করছিল, কেন করছিল। আরভান মাথার পেছনে হাত দিয়ে উঠে দাঁড়ায়। মাথাটা এখনো ঝিম ঝিম লাগছে ওর কাছে। আরভান কিছু বুঝে ওঠার আগেই আরজু ওর কলার চেপে ধরে বলতে শুরু করে, আরজু কি করছিলে তুমি? হ্যাঁ, পাগল তুমি? ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো পাগলই। পাগল বলেই তো এমন পাগলামি করতে চাচ্ছিলে। এতক্ষণ চুপ থাকলেও পাগল শব্দটা শুনে আরভানের মাথায় রাগ চেপে যায়। আরজুর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে আরভানের বন্দুকের গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যেত। কিন্তু আরজুর ক্ষেত্রে সেই রাগটা আসছে না, ওর কারণটা নিজেও বুঝতে পারছে না আরভান। তবুও আরজুকে থামাতে ওর হাত ধরে টেনে নিজের কলার থেকে নামিয়ে নেয় আরভান। আরভান, পাগল আমি নাকি তুমি? কারো পার্সোনাল স্পেসে এসে সিন ক্রিয়েট করা কোনো ধরনের ভদ্রতা? কে তুমি? আর কার অনুমতি নিয়ে আমার রুমে প্রবেশ করেছ? তোমার জন্য কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল তার কোনো আন্দাজ আছে তোমার? আরজু, দুর্ঘটনা আমার জন্য না, তোমার জন্য ঘটত। সুইসাইড কি আমি করছিলাম নাকি তুমি? আরভান, সুইসাইড? অবাক হয়ে আরজু, ইউ শুড বি থ্যাঙ্কফুল যে আমি সময়মত চলে এসেছি, না হলে তুমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকতে না, কোনো এক হাসপাতালের মর্গে শুয়ে থাকতে। আরভান কিছু বলবে তখনই একটা মেয়ে হন্তদন্ত করে রুমে প্রবেশ করে। মেয়েটি আরজুর সেক্রেটারি রিটা। রিটা ম্যাম, আপনি এখানে কেন? পেশেন্ট আপনার অপেক্ষা করতে করতে চলেও গেছে। ডক্টর রয়ও আপনাকে কল করেছে, সেটাও রিসিভ করেননি। আরজু, পেশেন্ট চলে গেছে? অবাক হয়ে, কিন্তু পেশেন্ট তো এখানে কনফিউজড হয়ে। রিটা, কিন্তু ম্যাম ইনি তো মিস্টার চৌধুরী নন। উনি এই মাত্র চলে গেছেন। রিটার কথা শুনে আরজু চুপ হয়ে যায়। বিষয়টা এখন ক্লিয়ার হয় ওর কাছে। আরভান মাথায় পেছনে হাত দিয়ে চোখ ছোট ছোট করে এখনো তাকিয়ে আছে আরজুর দিকে। আরজু ভয়ে ভয়ে আরভানের দিকে তাকায়। আরভানের রাগী ফেস দেখে জোর করে হাসার চেষ্টা করে ও। কিন্তু হাসিও আসছে না, ইচ্ছে করছে দৌড়ে পালাতে পারলে বাঁচে ও। এইদিকে সিডনির হারবার ব্রিজের উপর দিয়ে হাঁটছে তারা। আরভানের কথা মতো হোটেলে গিয়েছিল ও। কিন্তু ওখানে আরভানকে আরজুর সাথে দেখে ওদের ডিস্টার্ব করতে চায়নি তারা, তাই না বলেই চলে এসেছে। হারবার ব্রিজ সিডনির সবচেয়ে সুন্দরতম জায়গা। এখান থেকে পুরো সিডনি শহর দেখা যায়। ভোর আর সন্ধ্যা এই দুটো সময় এই ব্রিজটায় মানুষের ভিড় হয়, শুধুমাত্র শহরের সৌন্দর্য উপভোগ করতে। তারার সবচেয়ে প্রিয় জায়গা এটা। ও প্রতিদিন আসে এখানে। কিন্তু আজকে ব্রিজটা আরও সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে। তারা ব্রিজের মাঝামাঝি চলে এসেছে। অনেকগুলো ক্রিসমাস ট্রি সাজানো, বাচ্চা থেকে শুরু করে বুড়ো সব বয়সী মানুষ নিজেদের আনন্দ সেলিব্রেট করতে এসেছে এখানে। অনেকগুলো বাচ্চা তারার কাছে আসে, তাদের হাতে ছোট ছোট কাগজের টুকরো। তারা হাঁটু ভাঁজ করে বসে তাদের সাথে কথা বলার জন্য। বাচ্চাগুলো তাদের কাছ থেকে একটা কাগজ তারার হাতে দিয়ে বলল, তুমিও উইশিং ট্রির কাছে উইশ করো। তারা থ্যাংক ইউ। তারা কাগজটা নিয়ে উঠে দাঁড়ায়, তারপর ব্যাগ থেকে নিজের কলম বের করে ব্রিজের রেলিংয়ের ওপর রেখে লিখতে শুরু করে। তারা আই উইশ আমি আমার জীবনের হারিয়ে যাওয়া মুহূর্তগুলো আবার ফিরে পাই। এটাই আমার জন্য নিউ ইয়ারের বেস্ট গিফট হবে। তারা কাগজটা লিখে কলমটা রাখতে নিলেই কাগজটা উড়ে কোথাও পড়ে যায়, যেটা তারা দেখে না। কলম রেখে তারা তাকাতেই দেখে ওর কাগজ নেই।
তারা আশেপাশে খুঁজেও দেখতে পেল না কাগজটা। তারার মন খারাপ হয়ে যায়। তারা রেগে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে বলে, তারা তুমিও চাও না যে আমার উইশটা পূরণ হোক, তাই না? ইচ্ছে করে করেছ তুমি, আমি ভালো করেই জানি। রেগে কথাগুলো বলে তারা মুখ ফুলিয়ে হাঁটা শুরু করে। এক হাতে লাগেজ টেনে হারবার ব্রিজের উপর দিয়ে হাঁটছে আধার। ক্রিসমাসের জন্য আজকে এখানে কোনো ট্যাক্সি চলাচল করতে পারবে না, তাই হেঁটেই ব্রিজটা পার করতে হবে ওর। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাগজ উড়ে আসে আধারের বুকের উপর। আধার থেমে যায়। কাগজটা হাতে নেয় ও। ভিতরে লেখাগুলো পড়ে আধার। লেখাগুলোর সাথে নিজের জীবনের গল্পের মিল খুঁজে পায় আধার। আশেপাশে তাকায় ও এটা দেখার জন্য কেউ কি কাগজটা খুঁজছে কিনা, কিন্তু সবাই নিজেদের মতো ব্যস্ত। আধার পাশে একটা ক্রিসমাস ট্রি দেখতে পায়, সেটার সামনে গিয়ে ট্রিটায় কাগজটা লাগিয়ে দেয় ও। আধার, তুমি যেই হও না কেন তোমার ইচ্ছে যেন পূরণ হয়, তার আমারও। কথাটা বলে আধার হাঁটা শুরু করে সামনের দিকে। আরভানের মাথায় ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে রিয়াদ। মাথায় 100টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রিয়াদের, কিন্তু প্রশ্নগুলো করার সাহস পাচ্ছে না ও। কিন্তু বেশিক্ষণ আর মুখ বন্ধ রাখতে পারল না ও। রিয়াদ, বসো, মেয়েটা কে ছিল? আরভান, জানি না। ধীরে করো, ব্যথা লাগছে। মাথায় হাত দিয়ে রিয়াদ, আচ্ছা, কিন্তু মেয়েটাকে আপনি কিছু বললেন না কেন? এভাবেই যেতে দিল আরভান, কারণ মেয়েটা মেয়ে ছিল তাই। বিরক্ত হয়ে, ছেলে হলে অবশ্যই এভাবে যেতে দিতাম না। রিয়াদ, আচ্ছা বসো, মেয়েটা কি সরি বলেছিল? আরভান, হ্যাঁ, সরি বলে চলে গেছে। রিয়াদ, ওহ আচ্ছা বসো, মেয়েটা কি সুন্দরী ছিল? আরভান আর রিয়াদের বকবক সহ্য করতে পারল না, রেগে উঠেও। আরভান, হোয়াট দ্য হেল? চেঁচিয়ে আরেকটা প্রশ্ন করলে ব্যান্ডেড তোমার মুখে লাগিয়ে দিব। রিয়াদ, সরি বসো। আরভান, একদিন তোমার এই প্রশ্ন ব্যাংকের জন্য দেখা যাবে অসহ্য হয়ে আমি নিজেই নিজেকে গুলি করে ফেলব। রিয়াদ, সরি বসো। মুখ গোমরা করে। আরভান, রাখো তোমার সরি, যাও গিয়ে গাড়ি স্টার্ট দাও, আমি আসছি। রিয়াদ, কিন্তু বসো, আপনার ব্যান্ডেড তো ভালো করে করা হয়নি। আরভান, লাগবে না। রিয়াদ আর কিছু না বলে দ্রুত বেরিয়ে যায়। ও ভালোই বুঝতে পেরেছে এখানে আরভানের সাথে থাকা মানে নিজের উপর বিপদ টেনে আনা। আরভান ও আর ওর প্রশ্নের ভাণ্ডার বিড়বিড় করে। আরভান উঠে সোফা থেকে নিজের ফোন তুলে বেরিয়ে আসে রুম থেকে। আরভান গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেয় রিয়াদ। মাথাটা প্রচুর ব্যথা করছে আরভানের। অবশ্য ব্যথা পাওয়ারই কথা, মাথার পেছনের আগের আঘাতটাই এখনো ঠিক হয়নি, তার উপর আবার নতুন করে একটা জুটল। আরভান সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ অবস্থায়ই বলে ও। আরভান, বাসায় কাউকে এ বিষয়ে বলার প্রয়োজন নেই। রিয়াদ, ওকে বসো। কিন্তু বসো, কিছু ইনফরমেশন দেওয়ার ছিল। আরভান, হুম বলো, শুনছি। চোখ বন্ধ অবস্থায় রিয়াদ, বসো, খবর পেলাম যে ইফাজের লোকেরা নাকি ক্যানবেরাতে আমাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিফল হয়েছে। ওরা এখনো জানতে পারেনি যে আমরা ক্যানবেরা থেকে সিডনি শিফট হয়েছি। আরভান, আর ইফাজ? ওর কোনো খবর পেয়েছ? রিয়াদ, না, বসো। কিন্তু খুব শীঘ্রই ওকেও খুঁজে বের করব, চিন্তা করবেন না। কিন্তু সময় লাগবে, কারণ ও কোথায় গা ঢাকা দিয়েছে তা কেউ জানে না। যখন থেকে ও জেনেছে যে আপনি বেঁচে আছেন তখন থেকেই গায়েব হয়ে গেছে। আড়ালে থেকে নিজের লোকদের দিয়ে কাজ করাচ্ছে। আরভান, সময়টাই তো নেই আমার হাতে। রিয়াদ চোখ দুটো বন্ধ রেখেই, যা করার দ্রুত করতে হবে।
ইফাজ আমাদের খুঁজে বের করুক, তার আগে আমাদের ওকে খুঁজে বের করে শেষ করতে হবে। সবকিছু এলোমেলো হয়ে আছে রিয়াদ। সময় ফুরানোর আগে সবকিছু আবার আগের মতো ঠিক করতে হবে আমার। রিয়াদ আরভানের কথাগুলো ভালোই বুঝতে পারছে। রিয়াদ বসো, আপনি চিন্তা করবেন না, সব তেমনভাবেই হবে যেভাবে আপনি প্ল্যান করেছেন। আরভান আচ্ছা, তো ওর কি খবর? রিয়াদ শুনেছি উনি নাকি সিডনি চলে এসেছেন। রিয়াদের কথা শুনে চোখ বন্ধ অবস্থাতেই হেসে ফেলে আরভান। আরভান ধৈর্য বলতে কিছু নেই ওর মধ্যে। রিয়াদ বসো, কোনো অর্ডার আছে? আরভান না। দেখি ও কিভাবে কি করে। রিয়াদ জি। কিছু সময়ের মধ্যেই বাসায় পৌঁছে যায় আরভান। মিসেস রুবা ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছেন। আরভান আসতেই উনি ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকায়। রুবা, কোথায় ছিলে আরভান? আরভান, একটা কাজে ব্যস্ত ছিলাম ফুপি। তারা কোথায়? রুবা ওর রুমে আছে। আরভান, আমি দেখা করে আসছি। আরভান উপরে চলে যায়। তারা নিজের রুমে বসে ফোনে ভিডিও গেম খেলছে, তখনই আরভান ওর রুমে প্রবেশ করে। আরভান, তারা উঠে দাঁড়ায়। আরভান, তুমি গেলে না কেন? আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য। তারা, আমি তো গিয়েছিলাম, কিন্তু তোমাকে একটা মেয়ের সাথে দেখে ডিস্টার্ব করিনি, চলে এসেছি। চোখে দুষ্টুমি ভাব নিয়ে, কে ছিল মেয়েটা? গার্লফ্রেন্ড? আরভান, গার্লফ্রেন্ড আমার? মজা করো না। তারা, তাহলে ওই মেয়েটা কে? আরভান, পাগল। তারা মানে? আরভান বলছি। আরভান পুরো ঘটনা তারাকে খুলে বলে। তারা উৎসুক জনতার মতো শুনছে, যেন কোনো মুভির স্ক্রিপ্ট বলছে আরভান। বলা শেষ করে তারার দিকে তাকায় আরভান। তারার চেহারার রিয়েকশন দেখে ও হোঁচকিয়ে যায়। তারা শব্দ করে হাততালি দেয়, তারপর বলতে শুরু করে। তারা, ওয়াও, এটা তো পুরো একটা মুভির সিনের মতো। হিরো সুইসাইড করছিল আর হিরোইন এসে তাকে বাঁচায়। আইম সিউর আরভান, মেয়েটার সাথে তোমার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। আরভান, কেমন কানেকশন? তারা, হার্ট কানেকশন। তারার কথায় আরভান হেসে দেয়। ঠোঁটে মিথ্যা হাসি টেনে বলে ও। আরভান, সবসময় যেমনটা দেখা যায় তেমনটা হয় না তারা। মেয়েটা আমাকে বাঁচিয়েছে, তার মানে এটা না যে তার সাথে আমার হার্ট কানেকশন আছে। ইটস জাস্ট আ মিস আন্ডারস্ট্যান্ডিং, গতবারও ছিল, এখনও তাই। কথাগুলো বলে আরভান বেরিয়ে যায় রুম থেকে। তারা ওর কথার কোনো মানেই বুঝতে পারল না। তারা, আরও একবার এমন ঘটেছিল? মাঝে মধ্যে আরভান এমন উইয়ার্ড বিহেভ করে কেন বুঝি না। কনফিউজড হয়ে হোটেলে চলে এসেছে আধার। রিসেপশনে গিয়ে নিজের রুমের চাবির কথা বলে ও। আধার, আমি অনলাইনে রুম বুক করেছিলাম। রিসেপশনিস্ট, স্যার আপনার নাম? আধার রেজওয়ান। রিসেপশনিস্ট, আইডি কার্ড প্লিজ। আধার ওর আইডি কার্ড বের করে রিসেপশনিস্টকে দেয়। সব কিছু চেক করে আধারকে ওর রুমের চাবি দিয়ে দেয় সে। রিসেপশনিস্ট, স্যার আপনার রুম 7th ফ্লোরে। আর আপনার জিনিসপত্র স্টাফ নিয়ে দিয়ে আসবে। আধার, ওকে। আধার চলে যেতেই মেয়েটি একজনকে ফোন করে। মেয়েটি, জি উনি চলে এসেছেন। আপনার কথা অনুযায়ী সে রুমটাই দিয়েছি উনাকে। আচ্ছা ঠিক আছে। কথা বলা শেষ করে ফোন রেখে দেয় ও। আধার নিজের রুমে এসে রুমে পর্দাগুলো সরিয়ে দেয়। উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে রাতের পরিবেশটা। দরজায় টোকা পড়তেই আধার ঘুরে দাঁড়ায়। স্টাফ ওর লাগেজ নিয়ে এসেছে। আধার স্টাফটাকে কিছু টাকা দিয়ে দেয়।
স্টাফটা চলে যেতেই লাগে যে একটা কাগজ লেগে থাকতে দেখে আধার। কাগজটা হাতে নিয়ে পড়ে আধার। ওটাতে লিখা, ওয়েলকাম টু মাই সিটি মিস্টার আধার রেজওয়ান। আধার বুঝতে পারে যে নিশ্চয়ই এই মাত্র যে লোকটা এসেছিল তার কাজ এটা। ও দ্রুত স্টাফটাকে ধরার জন্য বের হয়, কিন্তু লোকটি নেই। দরজার সামনে আরেকটা চিরকুট পড়ে থাকতে দেখে ও চিরকুটটা তুলে পড়তে শুরু করে আধার। ওটাতে লিখা, এখানে এসে তো পড়েছ, কিন্তু এত সহজে ধরা দেব না তোমাকে। যেহেতু তুমি এখানে খোঁজার জন্য এসেছ, তাহলে খুঁজেই বের করো আমাকে। দেখি কতটা ডেসপারেট তুমি। পুরো সিডনি শহরটা তোমার, প্রতিটা কোণা প্রতিটা গলি ঘুরে দেখো। দেখি কত সময় লাগে আমাকে খুঁজে বের করতে তোমার। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আধার রেগে চিরকুটটা মুড়ে ফেলে দিতে নেয়, কিন্তু তারপর কিছু একটা ভেবে ফেলল না। আধার, তুমি যখন গেম খেলতে চাও তাহলে আমিও রাজি। লেটস প্লে, দেখি কে জিতে। ক্লাবে নিজের বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আরমান। আজকে ওদের ক্লাবে ক্রিসমাস পার্টির আয়োজন করা হয়েছে। আজকে ক্লাবের অনুষ্ঠানের সব দায়িত্ব আরমানের উপর দিয়েছে আরভান। আর এটাও ওয়ার্নিং দিয়েছে, যদি আজকে কোনো ঝামেলা হয় তাহলে আরমানের কপালে দুঃখ আছে। আরভানের ভয় ভালো করেই কাজ করছে আরমান। কিন্তু সুহানাকে আসতে দেখে ওর মাথায় বাজ পড়ে। আরমান দ্রুত গিয়ে সুহানার পথ আটকায়। আরমান, সরি, কিন্তু আমার ক্লাবে তোমার প্রবেশের অনুমতি নেই। সুহানা কে বলল? আমার কাছে ভিভিআইপি কার্ড আছে, লুক কার্ড দেখিয়ে। আরমান, ভিভিআইপি কার্ড? অবাক হয়ে সুহানা, জিজ্ঞেস, এটা আমাকে এই ক্লাবের ওনার দিয়েছে, তাই কোনো স্টাফ আমাকে আটকাতে পারবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার স্টাফ? আরমান, স্টাফ? আমি? হেসে, তুমি হয়তো ভুলে গেছো এটা আমার ক্লাব। মালিক আমি এখানকার। ভাব নিয়ে। সুহানার প্রমাণ কি? প্রপার্টিটা কি তোমার নামে? আরমান, প্রমাণ হোচকিয়ে, প্রপার্টি আমার বড় ভাইয়ের নামে। সো হোয়াট? পুরো শহর জানে আমি এখানকার মালিক। কাকে জিজ্ঞেস করবে করে নাও। সুহানা, রিয়েলি? কিন্তু মনে হচ্ছে ক্লাবের স্টাফরাই জানে না, এজন্যই তো সেদিন এভাবে বের করে দিয়েছে। শয়তানি হাসি দিয়ে। আরমান, তুমি রেগে? সুহানা, তোমার পেছনে ওয়েস্ট করার জন্য আমার কাছে সময় নেই। তাই এক্সকিউজ মি। সুহানা আরমানের পাশ কাটিয়ে চলে যায়। আরমান কিছু বলল না, কারণ ও জানে সুহানা ওকে রাগানোর জন্য এমন করছে। কিন্তু আজকে ও কোনো ঝামেলা করতে চায় না, তাই ও চুপচাপ চলে আসে ওর বন্ধুদের কাছে। সুহানা ওর বন্ধুদের সাথে, কিন্তু ওর পুরো ফোকাস আরমানের দিকে। আরমানের ক্ষেত্রেও এমনটাই, ওর পুরো ফোকাস ও সুহানার দিকে। বিষয়টা খেয়াল করে আরমানের বন্ধু ডেভিড বলল, ডেভিড, তোদের দুজনের কেমিস্ট্রিটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার কি মনে হয় জানিস? আরমান, কি? ডেভিড, তোদেরকে একসাথে পারফেক্ট লাগবে। আরমান কি চমকে, অসম্ভব। ওই টিকটিকি আর আমার মধ্যে কখনো বন্ধুত্ব সম্ভব না, ভালোবাসা তো দূরের কথা। ডেভিড, কিন্তু আমি তো ভালোবাসার কথা বললামই না। আরমান, আমার কাজ আছে, তুই বসে বসে এসব ভাব, আমি যাচ্ছি। কথা কাটিয়ে এইদিকে সুহানার বন্ধু রাইনা আরমানকেই দেখছিল এতক্ষণ। আরমান চলে যেতেই ও সুহানাকে বলে, রাইনা, আমি বুঝি না তুই সবসময় ওর উপর রেগে থাকিস কেন। তোর জায়গায় আমি হলে ওকে নিজের বয়ফ্রেন্ড বানানোর চেষ্টা করতাম, ওর সাথে ঝগড়া করার না। সুহানা, তাহলে তুইই যা গিয়ে ওকে নিজের বয়ফ্রেন্ড বানা, আমাকে এসব কথা বলবি না। রেগে রাইনা, তুই সিউর তোর সমস্যা নেই এতে? সুহানা, 100%।
রাইনা দেন প্রে ফর মি। রাইনা নিজের চুল ঠিকঠাক করে আরমানের কাছে চলে যায়। সুহানা অবাক ওর কাজে। ও ভেবেছিল রাইনা মজা করছে, কিন্তু ও তো সিরিয়াস। সুহানা ও তো সত্যিই যাচ্ছে। চিন্তিত হয়ে এখন কি হবে? ম্যানেজারের সাথে কথা বলছে আর কিছু কাগজপত্র চেক করছে আরমান। তখনই রাইসা চলে আসে ওর সামনে। রাইসা, হায় আরমান। আরমান কাগজ থেকে চোখ সরিয়ে রাইসার দিকে তাকায়। আরমান, এই টিকটিকির বান্ধবী এখানে কি করছে? নিশ্চয়ই কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। মনে মনে, হাই, ডু ইউ নিড এনিথিং? রাইসা, না, আসলে বলতে এসেছিলাম তুমি খুব সুন্দর করে পার্টিটা অ্যারেঞ্জ করেছ। আরমান, থ্যাংক ইউ। রাইসা, সবাই ডান্স করছে, আমার কোনো পার্টনার নেই, তোমারও নেই, তাই যদি। আরমান রাইসার কথার মাঝেই ওকে থামিয়ে দিয়ে বলে। আরমান, নো থ্যাঙ্কস, আমার কাজ আছে। তোমার কথা শেষ হলে যেতে পারো তুমি। আবারও ফাইলে চোখ ফিরিয়ে নিল। রাইসা তবুও দাঁড়িয়ে আছে। ডেভিড স্টেজে উঠে মাউথ স্পিকার নিয়ে বলতে শুরু করে। ডেভিড, ডিয়ার ফ্রেন্ডস, নিউ ইয়ার নাইট পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। নিউ ইয়ার শুরু হতে আর মাত্র 3 মিনিট বাকি। তাই আজকে আমাদের স্পেশাল একটা গেম আয়োজন করা হয়েছে, যেটা স্পেশালি কাপলসদের জন্য। আমাদের মধ্যে বেশিরভাগ সবাই এখানে সিঙ্গেল। তাই এই গেমটার মাধ্যমে আমরা নিউ ইয়ারে নিউ কাপল তৈরি করব। আর আজকে যে কাপলদের জুড়ি বানানো হবে তাদের 15 দিন পর্যন্ত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়ে থাকতে হবে। গেমটা ইউনিক, কিন্তু এর মাধ্যমে আপনারা নিজেদের রিয়েল লাভ খুঁজে পেতে পারেন। তাই সবাই নিজের এবং যাকে নিজের পার্টনার করতে চান তার নাম লিখে প্লিজ এই বক্সটাতে দিয়ে দিন। ফার্স্ট। ডেভিডের স্পিচ শেষ হতেই সবাই নিজের এবং নিজের পার্টনারের নাম লিখে দিতে শুরু করে। রাইসার কাছে যেন এটা মেঘ না চাইতেন বৃষ্টি। ও দ্রুত নিজের আর আরমানের নাম লিখে দিতে চলে যায়। সুহানা হা হয়ে ওর কাণ্ড দেখছে। ওর ইচ্ছে করছে রাইসাকে থামানোর, কিন্তু তবুও মনে হচ্ছে কিছু একটা বাধা দিচ্ছে ওকে। ডেভিড একটা ছেলের কানে কানে কিছু বলতেই সে দুজনের নাম লিখে বক্সে দিয়ে দেয়। কাজ শেষ হতেই ডেভিড জুরিদের নাম বলতে শুরু করে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে ও। ডেভিড আজকের শেষ জুরি হচ্ছে। রাইসা পুরো কনফিডেন্ট যে ডেভিড ওর আর আরমানের নাম নিবে, আর এদিকে সুহানার রাগে চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। ওদের দুজনের নাম যেন শুনতে না হয়, তাই নিজের কান বন্ধ করার জন্য কানে হাত দেয় সুহানা। তখনই ডেভিডের বলা নাম শুনে চমকে যায় ওর সাথে আরমানও। ডেভিড, আরমান এবং সুহানা। কংগ্রেচুলেশন টু আরহানা। আরমান, ওয়াট? শকড হয়ে, কিন্তু আমি তো নিজের নামই দেইনি। সুহানা, আমিও। ডেভিড, তাহলে কি আমি মিথ্যা বলছি? এই দেখ চিট, কাগজটা দেখিয়ে। সুহানা, কিভাবে সম্ভব? আরমান, আমি মানি না। এই টিকটিকির বয়ফ্রেন্ড, তাও 15 দিনের জন্য? অসম্ভব। সুহানা, সেম হেয়ার। ওকে আমি 15 মিনিট সহ্য করতে পারি না, 15 দিন কিভাবে করব? ডেভিড, আরমান, সুহানা, তোমরা আমার কথা শোনো। এটা রুলস, তাই তোমরা এখন পা পিছাতে পারবে না, প্লিজ। আরমান আর সুহানা একে অপরের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে দুইজন দুই দিকে চলে যায়। এই দিকে রাইসা এখনো শকে আছে। ও দিল নিজের নাম, কিন্তু হয়ে গেল সুহানার নাম। সব যেন মাথার উপর দিয়ে গেল ওর। ডেভিড রাইসার কাছে গিয়ে বলতে শুরু করে। ডেভিড, সবাই তো নিজের পার্টনার পেয়ে গেল, কিন্তু তুমিই পেলে না। সহানুভূতি প্রকাশ করে, সমস্যা নেই, 2023 সালের গেমে চেষ্টা করে দেখতে পারো। তার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে আর কি। রাইসাকে অপেক্ষা করবে?
এই স্টুপিড গেমে বিশ্বাস করি না আমি। আরমান আর সুহানা। অসম্ভব। কথাটা বলেই হনহন করে চলে যায় ও। এইদিকে মিসেস রুবা কিচেনে তারার জন্য দুধ গরম করে গ্লাসে ঢেলে নেন, কিন্তু তার সাথে একটা বোতল থেকে 2টা ট্যাবলেট মিশিয়ে দেন উনি। বোতলটা আবার লুকিয়ে দিয়ে তারার জন্য ওর রুমে দুধের গ্লাস নিয়ে যান উনি। রুমে সোফায় শুয়ে বই পড়ছিল তারা, তখনই রুবা ওর রুমে প্রবেশ করে। রুবা ঘুমানোর সময় এটা তারা, বই রাখো, ঘুমাবে এখন। তারা, আম্মু আরেকটু আছে, পড়া শেষ হয়ে যাবে এখনই। রুবা, আচ্ছা তাহলে আগে দুধটুকু খেয়ে নাও। তারা, আচ্ছা। তারা রুবার হাত থেকে গ্লাসটা নিয়ে সবটুকু খেয়ে নেয়, তারপর আবার বই পড়ায় মনোযোগ দেয়। রুবা দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে তাকায় তারার দিকে, তারপর মনে মনে বলেন, রুবা, আমি জানি আমি যা করছি ভুল করছি, কিন্তু আরভানের খুশির জন্য সব করতে পারি আমি। দরজা চাপিয়ে দিয়ে চলে যান রুবা। এতক্ষণ দিব্যি বই পড়ছিল তারা, কিন্তু এখন মাথাটা ঝিম ধরে যাচ্ছে ওর। চোখ ভারী হয়ে আসছে, ধীরে ধীরে সোফায় আধশোয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ে তারা। সকালে ডাইনিং টেবিলে এসে বসে আরভান। আজকে ওর জরুরি একটা মিটিং আছে, তাই তাড়াতাড়ি অফিসে যাচ্ছে ও। রুবা আরভানকে খাবার বেড়ে দিচ্ছেন। আরভান, তারা আর আরমান কোথায় ফুপি? রুবা, আরমান রাতে দেরি করে ফিরেছে তাই ওকে ডাকিনি, আর তারাও ঘুমাচ্ছে। আরভান, এই দুটোর এত ঘুম কোথা থেকে আসে কে জানে। আরভান তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আরভান, আমার হয়ে গেছে ফুপি, আমি বের হচ্ছি। রুবা, সাবধানে যাস। আরভান, হুম। আরভান চলে যায়। রিয়াদ বাইরে অপেক্ষা করছিল আরভানের। ও গাড়িতে বসতেই রিয়াদ গাড়ি স্টার্ট দেয়। কিছুদূর যেতেই আরভানের গাড়ি থেমে যায়। রিয়াদ চেষ্টা করেও গাড়ি স্টার্ট দিতে পারছে না। আরভান, কি হলো গাড়ির? রিয়াদ, বুঝতে পারছি না কি হয়েছে। কনফিউজড হয়ে। আরভান, তোমাকে কতবার বলেছি রিয়াদ গাড়ি বের করার আগে চেক করে নিতে। এখন আমি তাড়াতাড়ি পৌঁছাবো কিভাবে? রেগে। রিয়াদ, সরি বসো। আমতা আমতা করে। আরভান, তোমার সরি দিয়ে কি করব আমি? এক কাজ করো, সরি দিয়ে গাড়ি স্টার্ট করো। রিয়াদ, সরি দিয়ে গাড়ি চলে? বোকার মতো প্রশ্ন করল। আরভান, সেটাই তো। তোমার সরি কোনো কাজেরই না। আরভান গাড়ি থেকে নেমে যায় আর রিয়াদকে বলে, আরভান, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব, তুমি গাড়ি ঠিক করে তারপর অফিসে আসবে। রিয়াদ, ওকে বসো। আরভান, দুটো শব্দই জানো তুমি, বসো বসো বসো, আর সরি 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 বিড়বিড় করে। আরভান হাঁটা শুরু করে, অথচ একটা ট্যাক্সিও পাচ্ছে না ও। ফোনে ক্যাব বুক করার চেষ্টাও বৃথা, আজকে নাকি ক্যাব স্ট্রাইক করেছে তাই কোনো ক্যাব অ্যাভেলেবল না। রাগে আরভানের গা জ্বলছে। মনে মনে ইচ্ছামতো গালি দিচ্ছে ও রিয়াদকে। আরভান উপায় না পেয়ে লিফট নেওয়ার চেষ্টা করে, কিন্তু একটা গাড়িও থামছে না। একটা লাল রঙের গাড়ি আসতে দেখেই আরভান লিফট নেওয়ার জন্য হাত দিয়ে ইশারা করে। গাড়িটি না থেমে চলে যায়, কিন্তু কিছুদূর যেতেই আবার ব্যাক করে। আরভান, থ্যাঙ্ক গড। আরভান গাড়ির দরজা খুলতেই ভিতরে আরজুকে দেখে অবাক হয়। আরজু, তুমি? অবাক হয়ে। আরজু, হুম। ডোন্ট ওয়ারি, বসে পড়ো, তোমাকে সহি সালামত তোমার ডেস্টিনেশনে পৌঁছে দিব। আরভান তার কোনো উপায় না পেয়ে আরজুর গাড়িতেই উঠে বসে রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য বের হচ্ছে তারা, তখনই রুবা জিজ্ঞেস করে, রুবা, কোথায় যাচ্ছ? তারা, লাইব্রেরি যাচ্ছি আম্মু। রুবা, আচ্ছা, আমি ড্রাইভারকে বলছি তোমাকে নিয়ে যাবে। তারা, লাগবে না আম্মু, আমি গাড়ি দিয়ে যাব না। রুবা, তাহলে কিভাবে যাবে?
তারা সাইকেল। রুবা সাইকেল দিয়ে কেন যাবে? তারা কারণ আমার ইচ্ছে করছে। এখন আর কোনো প্রশ্ন করবে না, আমি গেলাম। রুবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তারা দৌড়ে বেরিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু গিটারের শব্দ শুনতেই সাইকেল থামিয়ে দেয় ও। ওর প্রিয় গানের সুর বাজানো হচ্ছে। আশেপাশে খুঁজতেই সুরের উৎস দেখতে পেল ও। একটা স্টেডিয়ামের সামনে কয়েকজন স্ট্রিট সিঙ্গার তাদের ব্যান্ড নিয়ে গান করছে। তাদের ঘিরে অনেক মানুষ। তারাও গান শোনার জন্য সাইকেল সাইডে রেখে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ভিড় কাটিয়ে ভিতরে চলে আসে ও। লোকগুলো খুব সুন্দর করে গান গাইছে। তারারও ইচ্ছে করছে তাদের সাথে গানটা গাইতে, কিন্তু ও এত ভালো গান পারে না, তাই ইচ্ছেটাকে নিজের মধ্যেই রাখল ও। গান শেষ হতেই সবাই হাততালি দেয় আর একটা খোলা ব্যাগে যে যত খুশি টাকা দিয়ে চলে যায়। ভিড়ের জন্য ধাক্কাধাক্কি হচ্ছে, যার ফলে তারা এগোতেও পারছে না আর পিছাতেও পারছে না। এক পর্যায়ে একজনের ধাক্কা লেগে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায় তারা, কিন্তু ভাগ্যবশত কেউ ওর হাত ধরে ফেলে। তারা ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। কপাল কুঁচকে হাত শক্ত করে মুঠ করে রেখেছে ও। কিন্তু পরক্ষণেই ওর খেয়াল হলো ও হাওয়াতে ভাসছে। বিষয়টা উদ্ভাবন করার জন্য চোখ খুলতেই সামনে কাউকে দেখতে পায় যে খুব শক্ত করে তারার হাতটা ধরে আছে। আধার দূর থেকেই মুগ্ধ চোখে দেখছিল তারাকে, কিন্তু ওকে পড়ে যেতে দেখে দ্রুত দৌড়ে এসে ওর হাত ধরে ফেলে ও। তারাকে পড়তে দেখে আধারের মনে হচ্ছিল ওর জান বেরিয়ে যাচ্ছে হৃদয় থেকে। ভয় মুখ ফ্যাকাশে হয়ে গেছে ওর। তারার হাত ধরে ফেলার পরেও ভয় যায়নি ওর, এখনো শরীর কাঁপছে আধারের। সামনের মানুষটাকে খুব চেনা চেনা লাগছে তারার, তার স্পর্শটাও যেন পরিচিত তারার কাছে। কিন্তু তবুও লোকটি অচেনা ওর কাছে। আধার ওর হাত টেনে ওকে সোজা করে দাঁড় করাই, তারপর ব্যস্ত হয়ে বলতে শুরু করে, আধার তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো তোমার? তারার হাত ধরে চেক করছে ব্যথা লেগেছে নাকি। তারা আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। আধার সত্যি ঠিক আছো তো? চিন্তিত স্বরে। তারা হ্যাঁ সত্যি। দুর্ঘটনা ঘটেছে তারার সাথে, অথচ লোকটা ওর থেকে বেশি টেনশন করছে। তারার কাছে অবাক লাগছে বিষয়টা। তারা থ্যাংক ইউ। হঠাৎ তারার খেয়াল হলো সে লোকটার সাথে বাংলায় কথা বলছে। তুমি বাঙালি? অবাক হয়ে। আধার হুম। তারা রিয়েলি? খুশি হয়ে আমিও। ওয়াও, ফাইনালি বিদেশে একজন দেশি মানুষ পেলাম। আমার নাম তারা। নাইস টু মিট ইউ হাত বাড়িয়ে দিয়ে। আধার আমি থেমে গেল। তারা তারপর কি? আজান। তারা আজান। নাইস নেম। তুমি আমাকে বাঁচালে, না হলে এখান থেকে পড়ে আমার হয়তো পা ভেঙে হসপিটালে ভর্তি হতে হতো। আধার আমি তোমাকে না, নিজের জানকে বাঁচিয়েছি। বিড়বিড় করে। তারা কিছু বললে? আধার আসলে আমি কফি হাউস খুঁজছিলাম, কিন্তু এই শহর আমার অজানা। তোমার তো পরিচিত শহরটি, তাই তুমি কি আমাকে হেল্প করতে পারবে?
তারা অবশ্যই। তুমি আমার লাইফ বাঁচিয়েছ, তোমার জন্য এতটুকু তো করতেই পারি। চলো আমার সাথে। তারা আধারের হাত ধরে হাঁটতে শুরু করে। আধার পলকহীন চোখে দেখছে তারাকে। ওর চোখ দুটোতে অভিমান আর অভিযোগ স্পষ্ট। আধার, আসলেই তুমি আমাকে ভুলে গেছো মেরি জান? মনে মনে। টু বি কন্টিনিউড।